আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বড্ড বেশি লাগছে, ব্যথা লাগছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমার ডিমগুলো তো অনেক দিন হয়ে গেল। এবার ডিম ফুটে আমার ছোট ছোট ছানারা বেরিয়ে আসবে। তাদেরকে আমি শাসন করব, ভালোবাসবো। আজকে আমার খুব খুশি লাগছে। এবার কিছু কিছু করে খাবার সঞ্চয় করি। যখন ছানাগুলো বেরিয়ে আসবে তখন কিছু খাওয়াতে তো পারবো। যাই, বাইরের দিকে যাই। হাঁস ঘর থেকে বেরোতেই যাবে, সেই সময় বৃষ্টি চলে আসে। তাই জন্য হাঁস আবার ঘরে ফিরে আসে। যা বাবা, এই বিনা মেঘে বৃষ্টি কিভাবে হচ্ছে? এই তো দেখলাম আকাশ ঝলমল করছিল, এর মধ্যে বৃষ্টি নেমে গেল। আমি পরে খাবার সঞ্চয় করতে যাব। এখন যাই, ডিমগুলোর উপর বসি। যদি বেশি তা দিলে তাড়াতাড়ি বাচ্চাগুলো বেরিয়ে আসে, আমি তো ভেবেই খুব খুশি। এই বলে হাঁস তার ডিমগুলোকে আঁকড়ে ধরে বসে থাকে এবং অত্যধিক আনন্দে নিজের মনের কথাবার্তা বলতে থাকে। তোদের আমি অনেক ভালোবাসবো। তোরা তাড়াতাড়ি ডিম থেকে বেরিয়ে আয়। তোদের একজনের নাম রাখবো গুড্ডু, আরেকজনের নাম রাখবো পিঙ্কি। খুব সুন্দর নাম, তাই না? তোদের মা নাম রেখেছে, ভালো তো হবেই। ধুর, তখন থেকে ঘুরেই যাচ্ছি, একটা শিকার পর্যন্ত পেলাম না। বর্ষায় সব ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছে নাকি, আর আমি একাই খালি এভাবে ঘুরছি নাকি? মনে হচ্ছে আজকে আর কিছু জুটবে না। যাই, বাড়ির দিকে যাই। এই রে, আমি তো শেয়ালের সামনে চলে এসেছি। এবার আমি কি করে বাঁচবো? দেখে তো মনে হচ্ছে খুবই ক্ষুধার্ত। আজকে আর আমার নিস্তার নেই গো। অনেক খোঁজাখুঁজির পর একটা পেয়েছি, আর ছাড়া যাবে না। এই মুরগি, পালাতে গেলে কিন্তু এমনি মরবি। চুপচাপ আমার কাছে চলে আয়। শেয়াল, তুমি আমাকে মেরো না। আমি তোমাকে খাবার জায়গার সন্ধান দেব। তুমি সেখানে গেলে তোমার পেট ভরে যাবে। আমি তোকে বিশ্বাস করব কি করে, তুই যদি পালিয়ে যাস? পালিয়ে আর যাবো কোথায়? তুমি তো এত বুদ্ধিমান, তুমি তো ঠিক আমায় খুঁজে বের করবে গো। তখন আমি কি করব? আমি পালিয়ে যাব না গো। তাহলে বল, কোথায় খাবার পাবো? নদীর পাড়ে হাঁসের বাসা, ওইখানে হাঁস ডিম পেড়েছে। মোটামুটি 2টো ডিম আছে, বুঝলে? তোমার পেট ভরে যাবে। তুমি ওখানে যাও, আর দয়া করে আমাকে মেরো না। আমি তো তোমায় খাবারের সন্ধান দিলাম, বলো। বাহ, হাঁসের ডিম! তাহলে তো বেশ ভালোই হলো। ঠিক আছে, আমি যাচ্ছি। পরে যখন খাবারের অভাব হবে তখন তোকে মেরে খাবো। এখন পালা এখান থেকে, আর একদম দাঁড়িয়ে থাকবি না। অনেক কষ্টে নিজের প্রাণ বাঁচিয়েছি বাবা, আর এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। যাই, বাসায় চলে যাই। বাসায় ছানাগুলো একা বসে আছে, ওদের আবার কোনো বিপদ না হলে হয়। কি হলো গো মা, তুমি এরকম ছুটে বাড়িতে ঢুকলে কেন? কোনো বিপদ হয়েছে নাকি? আমি তো ভয় পেয়ে গেছিলাম, হঠাৎ এইভাবে তুমি ঢুকে পড়লে। তোরা একটু চুপ করবি কি? এদিকে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে, আর এরা ফরফর ফরফর করে কথা বলেই যাচ্ছে। তোদের মা বেঁচে ফিরেছে রে, এটাই অনেক। শেয়ালের খপ্পরে পড়েছিলাম, বুঝলি? সে কি করে যে নিজেকে বাঁচিয়ে এনেছি সেটা আমি জানি। সে কি গো, শিয়াল আবার তোমার পেছনে আসেনি তো? তাহলে তো এখানেও পৌঁছে যাবে, আর আমরা সবাই মরবো। মা, এখানে থাকাটা না নিরাপদ নয়। চলো আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। আমি কোথাও যাচ্ছি না, আর তোদেরকেও কোথাও যেতে হবে না। শেয়াল এদিকে আসবে না, খালি তোরা ঘর থেকে বেরোবি না, তাহলেই হবে। কিন্তু মা, শেয়ালের খিদে পেলে তো, শেয়াল খুঁজে পেলেই তো আমাদের খেয়ে ফেলবে, বলো? আরে মাথা মোটা, ওই জন্যই তো মা বলছে বাড়ি থেকে বেরোবি না। বাড়ি থেকে বেরোলেই তো কারণ না কারোর চোখে পড়বো, তখনই বিপদ। এই তো আমার গুল্লু ঠিক বুঝতে পেরে গেছে।
এই কদিন আমি খুব সাবধানে তোদের জন্য খাবার এনে দেব। বাইরে বেরোবি না, বিপদ হবে বুঝলি? আর যখন আমি নিয়ে যাব তখনই যাবি। কিন্তু তুমি শিয়ালের হাত থেকে বাঁচলে কিভাবে? আমাদেরকে শিখিয়ে দাও মা, তাহলে তো আমরাও বেঁচে ফিরতে পারবো। আমায় যখন মারতে এসেছিল আমি হাঁসের বাসার সন্ধান দিয়ে দিয়েছি। এখানে গেলে শিয়াল ডিম খেতে পাবে, তাই জন্য আর আমাকে মারেনি বুঝলি? মা, এটা তুমি ঠিক করনি। এবার যে হাঁসের ডিমগুলো নষ্ট হয়ে যাবে, ওই বদমাইশ শিকারী শিয়াল খেয়ে ফেলবে। যার যাবে যাক, আমরা বাঁচলেই হলো। নিজে বাঁচলে বাপের নাম। এই তো বৃষ্টি থেমে গেছে, এবার যাই দেখি। খাবার সঞ্চয় করে রাখতে হবে তো, আমার ছোট ছোট বাচ্চাগুলো না হলে খাবে কি? যাই, বাইরের দিকে যাই। হাঁস বাইরে চলে যায় এবং বাসায় প্রবেশ করে শিকারী শেয়াল। সেখানে দুটো বড় বড় ডিম দেখে শেয়ালের মুখ থেকে পানি পড়তে থাকে। আরে, মুরগি তো তাহলে ঠিক খবর দিয়েছিল। এখানে যে দুটো বড় বড় ডিম, আর এখন হাঁস এখানে নেই। এখানে বসে বসেই খেয়ে ফেলি। নিশ্চয়ই হাঁস খাবারের সন্ধানে গেছে, আসতে দেরি হবে। ততক্ষণে আমি খেয়ে পালাবো, কে খেয়েছে জানতেই পারবে না। শেয়াল বসে বসে আয়েশ করে একটা একটা ডিম খেয়ে ফেলে। ডিম খেয়ে শেয়ালের পেট ভর্তি। এবারে শেয়াল হাঁসের বাসা থেকে বেরিয়ে পড়ে। বেরোনোর সময় মা হাঁস সেটা দেখতে পায়। আহ, ভোজনটা বেশ ভালোই হলো। মুরগিটা তাহলে ঠিক কথাই বলে। এবার তাহলে ওই মুরগিকে দেখতে পেলেই আমার খাবারের সন্ধান হয়ে যাবে। আরে, আমার বাসা থেকে শেয়াল বেরোচ্ছে। নিশ্চয়ই আমার ডিমগুলোকে খেয়ে ফেলেছে বদমাস। তাড়াতাড়ি গিয়ে দেখি ওই শেয়াল বেটা খবর কি করে পেল আমি ডিম পেড়েছি। কত আশা করেছিলাম আমার বাচ্চাদেরকে খুব ভালোভাবে মানুষ করব, আমার ডিমগুলোকে খেয়ে ফেললে। আয় আয়, আমাকে ধরবি আয়। কেমন ভাবে ধরিস আমিও দেখবো। আমার থেকে জোরে তুই দৌড়তেই পারবি না। আমি তো তোকে ধরেই ছাড়বো। সব থেকে জোরে আমি দৌড়াই, তোর থেকেও বেশি জোরে। আমি তোকে এক্ষুনি ধরে ফেলবো, দেখ। কি হচ্ছে এসব? তোরা বাসা থেকে বেরিয়ে এসেছিস কেন? তোদেরকে আমি বলেছিলাম তো, আমি না বললে বাসা থেকে একদম বেরোবি না। কথাটা কানে যায়নি নাকি? মা, তুমি তো বাইরে গিয়েছিলে বলো, তাই জন্য সামনেটা করে দাঁড়িয়ে খেলছিলাম। তুমি তো খাবার আনতে গিয়েছিলে, আমরা একা একা বসে বসে কি করব? হ্যাঁ মা, ও তো ঠিকই বলছে। আমরা অতক্ষণ বাসায় বসে থেকে কি করব? আমাদের তো বিরক্ত লেগে যাচ্ছিল, তাই জন্য বাসার সামনেটাই বেরিয়ে একটু খেলছিলাম। এতে রাগ করার কি আছে? আর তুমি আমাদের এত বকো কেন? তোদেরকে আমি শুধু শুধু বারণ করি নাকি? ওই শেয়াল খাবার সন্ধানে এদিকে এলে কি হতো বলতো? তোদের কাউকে যদি ধরে নিয়ে চলে যেত, আমি কি নিয়ে থাকতাম? তোদেরকে আমি কত ভালোবাসি তোরা জানিস না? মা, আমরাও তো এবার বড় হচ্ছি। এবার তো আমাদেরকেও সবকিছু শিখতে হবে। নিজেকে খাবার শিকার করতে হবে, খাবারের সন্ধানে যেতে হবে। বলেছি না, সেসব কদিন পরে হবে। এখন তোর মা আছে, তোদের অত চিন্তা করতে হবে না। আমি যতদিন আছি তোদের কোনো অভাব হতে দেব না, আর তোদের কোনো বিপদও হবে না। আচ্ছা মা, আমাদের না ভুল হয়ে গেছে, আমরা আর তোমার কথার অবাধ্য হব না। এই গুল্লু, চল বাসার ভিতরে চল। আরে তোরা মন খারাপ করছিস কেন? আমি তোদের ভালোর জন্যই বলছি রে। আমি তো মা, নিশ্চয়ই তোদের ভালোই চাইবো। আয় বাসার ভিতরে আয়। আরে আরে, এ কি চমৎকার হাঁস! তুই এইরকম ভাবে নদীতে ভাসমান বাসা বানালে কিভাবে গো? আসলে শিয়ালের উপদ্রব বড্ড বেড়েছিল তো,
তাই জন্য এইরকম একটা বাসা অনেক দিন থেকেই বানাচ্ছিলাম। সেটা পুরোপুরি তৈরি হতেই এখানে চলে এসেছি। এখানে আসার পর আমার ডিম শেয়ালি খেতেই পারেনি। আমার দুটো ছোট ছোট বাচ্চা হয়েছে, এর নাম গুড্ডু আর ওর নাম পিঙ্কি। তোমার তো বহুত বুদ্ধি গো, তাহলে তো তুমি একেবারেই নিরাপদ, আর কোনো বিপদ নেই বলো। হ্যাঁ গো, তুমিও এরকম একটা বাসা বানিয়ে নাও। কখন শেয়াল তোমার বাচ্চাদের ধরে খেয়ে নেবে সেটা তো আমরা কেউ জানি না বলো। তাই আগে থেকেই সতর্ক থাকতে হবে আমাদের। তুমি আমাকে ক্ষমা করে দাও গো, আমি তোমার অনেক বড় ক্ষতি করেছি। তুমি আমার ক্ষতি কবে করলে? তুমি তো সব সময় আমায় সাহায্য করো। না গো, কয়েকদিন আগে যখন আমি শিয়ালের খপ্পরে পড়েছিলাম, তখন নিজেকে বাঁচাবো বলে তোমার বাসার খোঁজ খবর দিয়ে দিয়েছিলাম। তাই জন্য শিয়াল তোমার বাসা থেকে ডিম খেয়ে নিয়েছিল। আমায় ক্ষমা করে দিও গো, কিন্তু তুমি খুব ভালো, তুমি আমার ভালো চাও, তাই আর কথাটা চেপে রাখলাম না। আচ্ছা ঠিক আছে, কিন্তু পরে আর এরকম করো না। তোমার ডিমগুলো যদি কেউ খেয়ে ফেলে তাহলে তোমার কেমন কষ্ট হবে বলো তো। হ্যাঁ গো হ্যাঁ, আমি তো বুঝতে পেরেছি, অনুভব করতে পেরেছি, তাই জন্য তোমার কাছে ক্ষমা চাইলাম। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যে বুঝতে পেরেছো এটাই অনেক। যে একবার বুঝে যায় সে সেই ভুল আর কখনো করে না। তুমিও একটা নিরাপদ জায়গায় বাসা বানিয়ে নাও। হ্যাঁ, দেখি কোথায় বাসা বানানো যায়। ঠিক আছে, বিশ্রাম করো, আমি এখন এলাম কেমন। তোমার এই নতুন বাসা দেখে আমি খুব আশ্চর্য হলাম গো। আসলে অনেকদিন এদিকে আসিনি তো, তাই দেখিনি। আচ্ছা আচ্ছা, পরে কথা বলবো, ঠিক আছে। হ্যাঁ, আমি একটু খাবারের সন্ধানে বেরোবো। আর এখন আমার কোনো চিন্তা নেই এই বাসা হয়ে যাওয়ার পর। উফ, এ খিদেতে পেটটা একেবারে চুই চুই করছে। সামনে তো কোনো শিকার দেখতে পাচ্ছি না। যাই, নদীর দিকে যাই, অন্তত একটু পানি খেয়ে আসি। শেয়াল হাঁটতে হাঁটতে নদীর ধারে এসে পৌঁছায়। নদীর ধারে এসে তার লক্ষ্য করে হাঁসের ভাসমান বাসাটির দিকে। সেখানে গুড্ডু এবং পিঙ্কি বসে আছে। আরে, সেই রকম ভাবে নদীতে ভাসমান বাসা তৈরি করলো কিভাবে? তাহলে তো আমি আর ওর বাচ্চাগুলোকে খেতে পারবো না। এবার আমাকে নতুন কিছু ভাবতে হবে। হ্যাঁ, ওর বাচ্চাগুলোকে ভুলিয়ে ভালিয়ে নদীর পাড়ে নিয়ে আসি, আর একবার এসে গেলেই আমার খাবারের বন্দোবস্ত হয়ে যাবে। ওই একটা নদীর পাড়ে একটা শিয়াল এসেছে, মনে হচ্ছে জল খেতে এসেছে। তোমরা আমার সাথে খেলবে? আমার কেউ নেই গো, আমার বন্ধু হবে। আহারে, বেচারার একটাও বন্ধু নেই রে। চল না গুড্ডু, আমরা দুজনে গিয়ে ওর সাথে বন্ধুত্ব করি। না, আমি যাব না, আর তুইও যাস না। মা কিন্তু নদীর পাড়ে যেতে বারণ করেছিল। তুই চুপ কর তো, দেখ না ওই শিয়ালটা আমাদের কত সুন্দরভাবে ডাকছে। ও সত্যি কেউ নেই রে, না হলে আর ওইভাবে তুই না গেলেও আমি বন্ধুত্ব করব। আমার কি কেউ বন্ধু হবে না? আমি কি এতটাই খারাপ? আমার সাথে একবার খেলা করবে, এসো, দেখবে তোমাদের অনেক মজা লাগবে। পিঙ্কি শিয়ালের কথায় বিশ্বাস করে সাঁতার কাটতে কাটতে নদীর পাড়ে চলে আসে শেয়ালের কাছে। এই যে, আমি তোমার বন্ধু হব। তোমার কেউ বন্ধু না থাকলেও আমি থাকবো তোমার কাছে। তুমি আর আমি খুব মজা করব, কেমন? আর আমার হাত থেকে নিস্তার নেই তোর। ব্যাস, আজকের খাবারটা আমার হয়ে গেল। খাটতেও হলো না, শিকার আমার কাছে নিজে এসে ধরা দিল। আমাকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আমি তো তোমার বন্ধু হতে এসেছিলাম। বন্ধু না ছাই, আমি তো তোকে খাবো বলে ডাকছিলাম। আমার আজকের খাবার হলি তুই। আরে গুড্ডু, তুই কাঁদছিস কেন? আর পিঙ্কি কোথায় গেল রে? তোর সাথেই তো বসেছিল। মা,
আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গো। তুমি যাওয়ার পর নদীর পাড়ে একটা শিয়াল এসেছিল। সে মিষ্টি মিষ্টি ভাষায় আমাদের ডাকছিল। পিঙ্কি তার কথার জালে পড়ে তার কাছে চলে যায়। আমি বারণ করার সত্ত্বেও শুনলো না, আর ওই শিয়াল পিঙ্কিকে নিয়ে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। হায় রে উপরওয়ালা, তুমি কেন আমার সাথে এরকম করো? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। নিশ্চয়ই মুরগি আবার আমার বাসার সন্ধান ওই শিয়ালকে দিয়েছে। সত্যি এই দুনিয়ায় কাউকে বিশ্বাস করা যায় না। মা, তুমি ভেঙে পড়ো না, আমি আছি তোমার সাথে। ভেঙে পড়লে চলবে না, আমি তোমার সমস্ত কাজকর্ম করব এবার। তোর বোনটা চলে গেল রে, আর কোনোদিন তাকে আমি দেখতে পাবো না। শিয়ালের পেটে গেল। একবার সুযোগ পাই, তারপর মজা দেখাবো এসে শিয়ালকে। আমরা কি করে শিয়ালের মজা দেখাবো? ওই শিয়াল যে বড় প্রাণী, আর আমরা তো আছি ছোট। উপরওয়ালা চাইলেই সবকিছুই হয়। উপরওয়ালা যদি চায় তাহলে ঠিক হবে। একদিন ওই শিয়াল উচিত শিক্ষা পাবে। আর ভালো লাগে না এই জীবন। শুধুমাত্র মাছ ধরো আর গিয়ে মাকে দাও। কতদিন আর এইভাবে চলবে? মা তো নিজে কোনো কাজকর্ম করতে পারে না। আমি খেটে খেটে মরি। আরে তুমি একা একা এখানে কি করছো গো? রেগে আছো মনে হচ্ছে। কোনো সমস্যা হয়েছে নাকি? কে তুমি সুন্দরী? তোমার রূপ যে আমার মুগ্ধ করছে। কত সুন্দর চেহারা তোমার। তোমায় দেখেই যে আমার মন একদম ভালো হয়ে গেল। তা তোমার নাম কি? আমার নাম মন্টি। তোমাকেও তো দেখতে খুব সুন্দর গো। তুমি এত রেগে আছো কেন? আমার মায়ের বয়স হয়েছে, এখন আমি মাছ ধরি, মাকে দিয়ে আসি, আরো কত কাজ আমি একাই করি। এইসব আর ভালো লাগছে না। এসব ছেড়ে দাও, এসব করার কোনো দরকার নেই। তুমি কি আমার জীবন সঙ্গী হবে? আমি যাব তোমার সাথে। এই জীবন আমার আর ভালো লাগছে না। তোমার সাথে গেলে আমার জীবন আরো রঙিন হয়ে উঠবে। তাহলে চলো আমার বাড়ি, আমার সাথে। এবার থেকে আমরা দুজন ওখানেই থাকবো। শুনছো, তোমরা কেউ বাড়িতে আছো? তাহলে আমায় একটু সাহায্য করো না। আরে, তুমি এখানে এসেছো, কিছু দরকার আছে নাকি? ভিতরে এসো। আসলে আমি একটু সাহায্য চাইতে এসেছি। আমার ছেলে গুড্ডু আমার জন্য খাবার আনতে গিয়েছিল। আজকে খাবারের সন্ধানে গিয়ে আর ফিরে আসেনি। তাই তোমাদের কাছে একটু সাহায্য চাইতে এসেছি। তোমার গুড্ডুর আবার কোনো বিপদ আপদ হলো না তো? আচ্ছা আচ্ছা, তুমি আজকে রাতটা এখানে কাটাও। কাল সকালে আমরা জঙ্গলে খুঁজতে বেরোবো। হ্যাঁ হ্যাঁ, এই সন্ধেবেলায় বেরানোটা ঠিক হবে না। তাহলে সবার জীবনে বিপদে পড়বে। কাল সকালে বেরোবো, কেমন? সারা জঙ্গল খুঁজে ফেলবো। তারপরে যদি দেখতে না পাই, তাহলে মনে করে নিতে হবে কোনো শিকারীর খাবারে পরিণত হয়েছে তোমার গুড্ডু। বোন, এখন এসব উল্টোপাল্টা কথা বাদ দে। সব সময় ভালো কথা বলবি, একদম খুব খারাপ কথা বলবি না। আচ্ছা, তুমি খাবার দাবার খেয়েছো কিছু? নিশ্চয়ই খাওনি। মা, ওনাকে খেতে দাও। হ্যাঁ, আমি খেতে দিচ্ছি, তুমি এখানে বসো তো। না না, আমার কিচ্ছু লাগবে না। আমি খেতে পারবো না। চিন্তায় চিন্তায় আমার যা হচ্ছে আমি জানি। সত্যি তোমরা খুব ভালো গো, আমার এত সাহায্য করছো। আসলে বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যায় না। তোমরা পাশে দাঁড়িয়ে আছো, এটাই আমার কাছে অনেক। তোমার সাথে এবার আমি সারাটা জীবন কাটাবো। তুমি আমায় ছেড়ে যাবে না তো? না না, কখনো না। আমিও তো সারাটা জীবন তোমার সাথে কাটাবো। গাছের নিচে বসে কথা বলছিল গুড্ডু এবং মন্টি।
হঠাৎই তাদের সামনে আসে শিকারী শেয়াল। দুদিন ধরে কিছু খাইনি, আজকে একেবারে জোড়া শিকার পেয়েছি। আজকে ভোজনটা ভালোই হবে। পালা রে পালা, না হলে শিয়ালের পেটে যেতে হবে। ছোট ছোট সবাই ছোট, পালিয়ে যা সব। চাচা আপন প্রাণ বাঁচা। এটা তোর জীবন সঙ্গী, বিপদের সময় ছেড়ে চলে গেল। কিরকম জীবন সঙ্গী বেঁচেছিস রে? তোকে দেখেও আমার মায়া লাগছে, আর মায়া বাড়িয়ে লাভ নেই, তোকে খেয়ে ফেলি। সত্যি আমার নিজের প্রতি ঘৃণা চলে এসেছে। আমি আমার মাকে ছেড়ে দিয়ে এর সাথে এলাম। নিশ্চয়ই মা খুব কষ্ট পাচ্ছে। শিয়াল ভাই, তুমি তুমি একবার আমাকে মায়ের কাছে যেতে দাও। হ্যাঁ, সবাইকে ছেড়ে দিলে আমি খাবো কি? আমি তোকে বাগে ফেলছি, আর ছাড়ছি না। তোকে আমি আমার পেটে ভরবো, তুই যাই বলিস আমি আর শুনছি না। আয় রে আয়, শুধু শুধু আমাকে আর দৌড় করাস না। দৌড়ালে তুই হারবি, তার থেকে আমার কাছে চলে আয়। ঠিক এমন সময় পিছন থেকে একটা লাঠির বাড়ি পড়ে শেয়ালের পিঠে। শেয়াল কিছু বুঝতে পারে না। শেয়াল ঘুরে দাঁড়াতেই দেখে হাঁস মুরগি সব একসাথে মিলেমিশে গেছে। তুই আমাকে লাঠির বাড়ি মারবি? আজকে তো তোরা সকলে মরবি, এক এককে ধরে মারবো। আয় না দেখি কে কাকে মারে, আমিও দেখছি। আমার সন্তানকে খেতে যাচ্ছিলিস তাই তো? বন্ধুরা সকলে মিলে মারো। আহ, 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 আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বড্ড বেশি লাগছে, ব্যথা লাগছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমার ডিমগুলো খাবার সময় মনে ছিল না? আমার একটা ছানাকে ধরে নিয়ে গিয়েছিলি, সেটা মনে নেই? আবার এই ছানাটার পেছনে পড়েছিস। আজকে আর তোর নিস্তার নেই। বদমাস শেয়াল যা হোক তা হোক করে সেখান থেকে বেরিয়ে ছুট দেয়, আর কোথাও থামে না। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। যে আমাকে জন্ম দিয়েছে, আমি তাকে ছেড়ে চলে আসছিলাম। আমায় আমায় ক্ষমা করে দাও মা। শোন গুড্ডু, আমরা যা করি তোদের ভালোর জন্যই করি বাবা। তোরা বড় হয়েছিস, তোদের রাগ অভিমান হতেই পারে, তবে মায়েরা কখনো খারাপ চায় না রে। এগুলো একটু মাথায় রাখিস। রাগের মাথায় উল্টো পাল্টা সিদ্ধান্ত নিলে নিজেরই ক্ষতি বাবা। এখন এসব কথা থাক, চল তুই বাড়িতে চল, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব। এসব কথা ভুলে যা, আমি কিচ্ছু মনে করিনি, বুঝলি? চল বাড়িতে চল। আরে সাবাস, খাওয়া দাওয়া, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। খাবারের নাম শুনলেই আমার জিভ থেকে পানি পড়তে থাকে। অনেকদিন আগের কথা। একদা এক বনে বাস করত এক টুনি পাখি, আর টুনা পাখি ছিল টুনির স্বামী। তারা দুজনে সুখে শান্তিতে দিন যাপন করছিল। তারপর খা মিনু খা, বেশি করে খা, পেট ভরে খা। বেশি বেশি খেতে পারলেই তো তবে তুই বেশি বেশি দুধ দিতে পারবি। কি টুনা, একা একা কি বিড়বিড় করছো? তোমার মাথাটা গেল নাকি? একা কেন কথা বলবো টুনি, আমি তোমাদের মিনুর সাথে কথা বলছিলাম। হয়েছে হয়েছে, কাজকর্ম সব ফেলে রেখে মিনুর সাথে কথা বললেই হবে? আমার তো এখন আর কোনো কাজ নেই টুনি, আমার এখন কাজ শুধু মিনুকে খাওয়ানো। কাজকর্ম না করলে তুমি মিনুকে খাবার এনে দেবে কি করে বলো তো বাপু? খাবার কি আর এমনি এমনি বাড়িতে চলে আসবে? প্রয়োজন হলে তাই আসবে টুনি, একটু সবুর করো, দেখবে খাবার এমনি এমনি বাড়িতে চলে আসবে। খাবার কখনো এমনি এমনি বাড়িতে চলে আসে নাকি? সত্যি সত্যি কি তোমার মাথাটা গেল নাকি টুনা? আমার মাথা যাবে কেন টুনি, আমাদের মিনু দুধ বাজারে বিক্রি করব, তারপর অনেক টাকা পাবো আমরা। সেই টাকা দিয়ে মিনুর জন্য খাবার নিয়ে আসবো, আর সাথে আমাদের জন্য নিয়ে আসবো। এই কথা তো আমি আগে ভেবে দেখিনি টুনা। তাহলে আর দেরি কোথায়?
তুমি এখনই আমাদের মিনুর ভার থেকে দুধ সংগ্রহ করে বাজারে নিয়ে যাও টুনা। ঠিক আছে টুনি, যাও আমাকে একটা বালতি এনে দাও, আমি মিনুর ভার থেকে দুধ সংগ্রহ করছি। টুনি তারপর একটা বালতি এনে টুনাকে দেয়, আর টুনা মিনুর কাছে এসে বালতিটা মিনুর ভারের নিচে রাখে। তারপর ভার থেকে দুধ সংগ্রহ করে নেয় বালতিতে। ধন্যবাদ মালিক, আপনাকে আমার ভার থেকে দুধ সংগ্রহ করে নেবার জন্য। এখন নিজেকে অনেক হালকা লাগছে। আমি এখন মনের সুখে লাফাতে পারবো, নাচতে পারবো। কি আনন্দ, কি আনন্দ! বাবা, আমাদের মিনুর দুধ দিয়ে বালতি তো দেখি ভরে গিয়েছে। হ্যাঁ টুনি, এই দুধ বাজারে বিক্রি করতে পারলে আমি অনেক টাকা পাবো। তারপর আমাদের মিনুর জন্য অনেক ভালো পুষ্টিকর খাদ্য নিয়ে আসবো। ঠিক বলেছ টুনা, আমরা যদি মিনুকে পুষ্টিকর খাবার দিই তবেই তো মিনু আমাদেরকে প্রতিদিন অনেক দুধ দিবে। বেলা যে বয়ে যায় টুনি, আর দেরি নয়, আমি বাজার থেকে আগে দুধগুলো বিক্রি করে আসি, কেমন? হ্যাঁ গো হ্যাঁ, দুধগুলো নিয়ে সাবধানে যেও। দুধগুলো যেন আবার পথে পড়ে না যায়, সেদিকে খেয়াল রেখো, কেমন? সে নিয়ে তোমায় ভাবতে হবে না টুনি। দুধ নিয়ে যাও, দুধ, ভালো ভালো দুধ, টাটকা টাটকা দুধ। এত ঘন ভালো দুধ কোথাও পাবে না। নিয়ে যাও, নিয়ে যাও, দুধ নিয়ে যাও। এই টুনা, দেখছি তা কবে থেকে দুধ বিক্রি করা শুরু করলে? এই তো আজ থেকে শুরু করলাম গো। তা দুধ কি তোমার বাড়ির গাভীর নাকি? হ্যাঁ গো হ্যাঁ, শখ করে একটা গাভী গরু কিনেছিলাম, সেই গাভী গরুর দুধ গটিয়া ভাই। তা আমাকে দাও দেখিনি 2 কিলো। কাক ভাই চললে কোথায়? বউয়ের আমার শাড়ি চাই, শাড়ি কিনতে বাজারে যাই। তোমার হাতে কি ভাই? দেখি ভাই, দেখি ভাই। বউ মানে প্যারা ভাই, এটা চাই ওটা চাই, সারাদিন খাই খাই, দুধ চাই ফল চাই, তাই তো আমি দুধ নিয়ে বাড়ি যাই, বাড়ি যাই। যাক ভাই, সব দুধ বিক্রি হয়েছে। দুধ বিক্রি করে অনেক টাকা পেয়েছি। এবার মিনুর জন্য কিছু পুষ্টিকর খাবারও আমাদের জন্য কিছু খাবার নিয়ে বাড়ি যেতে পারলেই বাঁচি। কার কার বাড়িতে গাভী আছে? গাভীর জন্য পুষ্টিকর খাবার কিনে নিয়ে যান, পুষ্টিকর খাবার। আপনাদের জন্য বাজারে শুধুমাত্র আমি নিয়ে এসেছি গাভীর জন্য পুষ্টিকর খাবার। আর কোথাও পাবেন না এরকম পুষ্টিকর খাবার। নিয়ে যান, নিয়ে যান। ওই তো আমাদের মিনুর জন্য খাবার পেয়েছি। যাই, মিনুর জন্য কিছু খাবার কিনে নিয়ে আসি। কি ভাই, গাভীর জন্য খাবার নিবে? নাও নাও। খাবার নেব বটে, কিন্তু সত্যি কি এটা পুষ্টিকর খাবার? না মানে আগে তো কখনো খাওয়াইনি। হ্যাঁ, এটা অনেক পুষ্টিকর খাবার। এটা খেলে গরু অনেক মোটা তাজা হবে এবং বেশি বেশি দুধ দেবে। তুমি ঠিক বলছো তো। যদি তোমার কথা সত্যি হয়ে থাকে তাহলে আমি এখন থেকে তোমার কাছ থেকে প্রতিদিন মিনুর জন্য খাবার নিয়ে যাব। একবার নিয়ে গিয়ে দেখো, কাল দেখবে তোমার গাভী বেশি বেশি দুধ দিবে। তারপর টুনা ডুগির কাছ থেকে মিনুর জন্য কিছু খাদ্য কিনে নেয় এবং নিজেদের জন্য কিছু খাবার কিনে নিয়ে বাড়ি চলে যায়। পরের দিন সকালে টুনি, দেখে যাও টুনি, আজ আমাদের মিনুর কতগুলো দুধ হয়েছে। আজ তো আমি মিনুর দুধ বিক্রি করে অনেক লাভবান হয়ে যাব। টুনার ডাক শুনে টুনি বেরিয়ে আসে এবং টুনার কাছে আসতেই টুনি দুধের বালতির দিকে তাকাতেই অবাক হয়ে যায়। এই কি টুনা, এই অবাক করা কাণ্ড কিভাবে ঘটলো? আজ কিভাবে মিনু এত বেশি দুধ দিল? এইভাবে রাজত্ব আর রাজ্যের পাখিদের দেখাশোনা করে আমার আর দিন যাচ্ছে না রানী।
আমাকে কোনো একটা ব্যবসা বাণিজ্য শুরু করতে হবে। তা না হলে তোমাকে আর আমাদের রাজকন্যাকে নিয়ে আমায় পথে বসতে হবে। কিন্তু মহারাজ, আপনি রাজ্যের পাখিদের রাজা হয়ে কি ব্যবসা বাণিজ্য করবেন? এটা দেখতেই বা কেমন দেখা যায়। তা যা বলেছ রানী, কিন্তু আমারও তো বউ বাচ্চা আছে, সংসার আছে। কিন্তু মহারাজ, আপনি রাজা হয়ে যদি কোনো ব্যবসা বাণিজ্য করেন, তাহলে কি রাজ্যের পাখিরা আপনাকে আর সম্মান দেবে, নাকি আপনাকে রাজা মানবে বলুন? তাহলে লুকিয়ে ব্যবসা এমন কিছু করতে হবে যেন আমার বনের পাখিরা জানতে না পারে। কিন্তু আপনি কি এমন করবেন ভেবেছেন কিছু? আমরা যদি বাজার থেকে দুধ খাবার কথা বলে কিনে নিয়ে সেই দুধ দিয়ে ছানা বানিয়ে শহরে পাঠাই, তো মোটা অঙ্কের টাকা পাবো। হ্যাঁ, এটা করা যায়। তাহলে আপনি টিয়া প্রজাকে বাজারে পাঠান দুধ নিয়ে আসার জন্য। কি টিয়া ভাই, আজকেও দুধ নেবে নাকি? হ্যাঁ, দুধ নেব বলেই তো এসেছি। দাও, দেখিনি, দাও। তোমার কাছে যত দুধ আছে সব আমাকে দাও। কিন্তু এতগুলো দুধ তুমি নিয়ে কি করবে? এখানে তো অনেক দুধ। ঈগল রাজের হুকুম। আমাদের রাজামশাই ঈগল রাজ আমাকে বাজারে সব দুধ নিয়ে যেতে বলেছে। কিন্তু মহারাজ এত দুধ দিয়ে কি করবে? সেটা তো আমি জানি না বাপু, তোমারও জেনে কোনো কাজ নেই। তুমি দুধ দিবে আর টাকা নিবে। ঠিক আছে, দিচ্ছি। তারপর টিয়া টুনাকে টাকা দিয়ে সব দুধ কিনে নিয়ে চলে যায়। কি টুনা, তুমি তো একটু আগেই বাজারে গেলে, আজ এত তাড়াতাড়ি দুধ বিক্রি হয়ে গেল কিভাবে? ঈগল রাজের প্রজা টিয়া এসে সব দুধ মহারাজের জন্য নিয়ে গিয়েছে, সেজন্য আজ দুধ বিক্রি করার জন্য বেশি সময় বসে থাকতে হয়নি। কিন্তু মহারাজ এতগুলো দুধ দিয়ে কি করবে? করবে হয়তো কিছু। দাও দেখিনি, আমাকে একটু খেতে দাও, বড্ড ক্ষুধা লেগেছে। বাহ রানী, বাহ রানী, বাহ, আজ প্রথম দিনে অনেকগুলো ছানা বানিয়ে ফেলেছি দেখছি। কিন্তু এগুলো শহরে নিয়ে যাবে কে? আমি নিজেই এগুলো নিয়ে শহরে যাব। কিন্তু মহারাজ, বনের পাখিরা আপনাকে এগুলো নিয়ে যেতে দেখলে কি ভাববে বলুন তো? আরে রানী, আমি কি ওদের সামনে দিয়ে নিয়ে যাব নাকি? বনের পাখিরা যখন ঘুমিয়ে থাকবে, তখন আমি রাতের আধারে এগুলো শহরে নিয়ে যাব। আপনি যেটা ভালো মনে করেন। রাত হতেই ঈগল মহারাজ তার নিজের হাতে বানানো ছানাগুলো নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। মহারাজ, আপনি এসেছেন? পথে কোনো সমস্যা হয়নি তো? সবকিছু ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ রানী, সবকিছু ভালোই ভালোই হয়েছে। আর আমার সবগুলো ছানা বিক্রি হয়েছে, মোটা অঙ্কের টাকাও পেয়েছি বটে। সত্যি বলছেন মহারাজ? সত্যি বলছেন? এই নাও রানী, এই টাকাগুলো তোমার কাছে রাখো। আচ্ছা টিয়া ভাই, রোজ রোজ মহারাজ এত বেশি দুধ দিয়ে করে কি? তা তো আমি বলতে পারবো না টুনা ভাই। আমার কাজ হলো শুধু দুধগুলো মহারাজের কাছে পৌঁছে দিয়ে আসা। প্রতিদিনের মতো টিয়া টুনার কাছ থেকে দুধ নিয়ে টাকা দিয়ে চলে যায়। আরে আরে, আমার মাথায় এগুলো কি পড়লো? পানির মতো মনে হচ্ছে, কিন্তু এটা তো দেখছি সাদা পানি। আমার জন্মেও আমি কখনো সাদা পানি দেখিনি। তখন শিয়ালের মাথা থেকে দুধের ফোঁটা টপ টপ করে গড়িয়ে শিয়ালের মুখের ভিতরে যায়। এ কি, আমার মুখের ভেতর কি গেল? মিষ্টি মিষ্টি খেতে মনে হচ্ছে। বুঝেছি, আমার মাথার উপর যে সাদা পানি পড়েছিল সেটা গড়িয়ে গড়িয়ে মুখে গেছে।
সাদা পানি দেখছি অনেক সুস্বাদু। আমার তো এই সাদা পানি তৃপ্তি করে খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি এই সাদা পানি পাবো কোথায়? আমাকে ওই টিয়া পাখির সন্ধান করতে হবে। আমি ওই টিয়া পাখির সন্ধান পেলে তবে এই সাদা পানির সন্ধান পাবো। ওই তো সেদিনের ওই টিয়াকে দেখতে পাচ্ছি, সাথে তো দেখে টুনাও আছে। টুনা ভাই, ঈগল মহারাজ বলেছেন তার নাকি কালকে দুধ একটু বেশি লাগবে। তুমি কি কাল একটু দুধ বেশি দিতে পারবে, নাকি আমি অন্য কোথাও দেখবো? তোমাকে আর কষ্ট করে অন্য কোথাও যেতে হবে না টিয়া ভাই, আমি তোমাকে কাল অন্য দিনের তুলনায় বেশি দুধ দেব। ঠিক আছে, আবারও বলছি অবশ্যই, কিন্তু মনে করে বেশি দুধ নিয়ে আসবে, না হলে কিন্তু রাজামশাই রেগে যাবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওটার নাম দুধ। আমি তো ভেবেছিলাম সাদা পানি। যাই হোক, গিয়ে একটা হলেই হয়েছে। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমার কথা নয়ছয় হবে না। ঠিক আছে, আমি তাহলে আজ আসলাম। তারপর টিয়া দুধ নিয়ে সেখান থেকে চলে যায়। তাহলে টিয়া রোজ রোজ টুনার কাছ থেকে দুধ নিয়ে যায়, কিন্তু এখন আমি কি করব? টিয়ার পিছু নেব নাকি টুনার পিছু নেব? আমি বরং টুনার পিছু নিই। শিয়াল টুনার পিছু নিতে নিতে টুনার বাড়িতে পৌঁছে যায় এবং দূর থেকে টুনা ও টুনির কথোপকথন শুনে, জানো তো টুনি, কাল ঈগল মহারাজ অনেক বেশি দুধ নেবে, তাই আজকে আমাদের মিনুকে বেশি বেশি করে খাওয়াতে হবে, যাতে করে কাল মিনু বেশি বেশি দুধ দিতে সক্ষম হয়। ভারী চিন্তার বিষয়, রোজ রোজ ঈগল মহারাজ এত দুধ দিয়ে কি করে? এমনকি কাল তিনি এত বেশি দুধ কেনই বা নিবেন? তিনি দুধ দিয়ে কি করে সেটা জানতে বড় কৌতূহল। এত বেশি কৌতূহল ভালো নয়, আমাদের কাজ ঈগল মহারাজকে দুধ দেওয়া, তার বিনিময়ে তার থেকে টাকা নেওয়া। আমরা টাকা পেলেই হয়েছে, কি বলো? তারপর টুনি ও টুনা মিনুকে অনেক বেশি খাবার দেয় এবং মিনুকে বলে, খা খা, বেশি করে খা, সারা রাত না ঘুমিয়ে শুধু খাবার খাবি আর সকালে আমাদেরকে অনেক বেশি দুধ দিবি। হ্যাঁ রে মিনু, সারা রাত শুধু খাবার খাবি আর সকালে বেশি বেশি দুধ দিবি। আমি যে ঈগল মহারাজের প্রজা টিয়াকে কথা দিয়েছি, কাল আমি তাকে অনেক দুধ দেব, না হলে যে ঈগল মহারাজ আমার উপর ক্ষিপ্ত হবেন। তারপর টুনি ও টুনা নিজেদের ঘরে চলে যায় আর পাজি শিয়াল মিনুর কাছে গিয়ে দুধ খুঁজতে থাকে। সেই কখন থেকে দাঁড়িয়ে অপেক্ষায় আছি, কখন যে টুনি ও টুনা এখান থেকে চলে যাবে। যাক বাবা, এখন দেখি দুধ কোথায় রেখেছে। পাজি শিয়াল এদিকে সেদিকে চারিদিকে দুধ খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও দুধ দেখে না। যা বাবা, এই টুনা আবার দুধ কোথায় লুকিয়ে রেখেছে? কোথাও তো দেখছি না। শিয়াল এদিকে ওদিকে তাকাতে তার চোখ যায় মিনুর ভাঁড়ের দিকে। তখন মিনুর ভাঁড় থেকে টপ টপ করে দুধের ফোঁটা নিচে পড়ছিল। আরে আরে আরে, এই তো পেয়েছি দুধ, তার মানে এখান থেকে দুধ আসে। যাই, আমি গরুর ভাঁড়ে মুখ লাগিয়ে দুধ খাই। তারপর পাজি শিয়াল গাভীর দুধের ভাঁড়ে মুখ দিয়ে দুধ খেতে থাকে। তখন, কে তুমি, কে তুমি? তুমি তো আমার জানা নয়, তাহলে তুমি কেন আমার ভাঁড় থেকে দুধ খাচ্ছ? তুমি যাও এখান থেকে, চলে যাও। এই হাম্বার বাচ্চা, হাম্বা, চুপ কর বলছি। তোকে এত চেঁচামেচি করতে বলেছে নাকি? তুমি অনেক খারাপ এবং একটি পাজি শিয়াল। তুমি এখান থেকে চলে যাও বলছি, না হলে কিন্তু আমি চেঁচিয়ে আমার মালিক সহ বনের সকল পশু পাখিদের জড়সড় করব। আমি সারা জীবন হাঁস মুরগি পশু পাখির মাংস খেয়ে এসেছি,
আমার জন্মেও আমি কখনো দুধ খাইনি, আর আমি আজ দুধ খেয়ে বুঝলাম দুধ অনেক সুস্বাদু, আর আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আমার দুধ অনেক সুস্বাদু এবং অনেক পুষ্টিকর। আমার দুধ সকলের দেহের দুর্বলতা কাটিয়ে দেয় আর শরীরকে শক্তিশালী করে গড়ে তোলে। আজ থেকে আমি প্রতিদিন তোমার দুধ খাবো, আর আমি এই বনের সবার তুলনায় অনেক শক্তিশালী হব, আর আমি হব এই বনের পশু পাখিদের ভবিষ্যৎ রাজা। আমি কখনোই তোমার মনের আশা পূরণ হতে দেব না পাজি শিয়াল। তুমি এখনই বেরিয়ে যাও এখান থেকে। বলেই মিনু পাজি শিয়ালকে একটা লাথি মারে, আর শিয়াল মিনুর লাথি খেয়ে কারেন্টের ঝটকার মতো দূরে গিয়ে ছিটকে পড়ে। ও বাবারে, আমার মাজা ভেঙে গেল রে। ও বাবারে, গাভীটা আমাকে লাথি মেরেছে রে। ও বাবারে বাবারে, আমি এখান থেকে পালাই রে। ও বাবারে, আমি আর দুধ চুরি করে খাবো না রে। বলেই পাজি শিয়াল ল্যাংড়াতে ল্যাংড়াতে সেখান থেকে চলে যায়। টুনা মিনুর ভার থেকে দুধ সংগ্রহ করতে গেলে বাকি দিনের তুলনায় আজ অনেক অল্প দুধ পায়। তা দেখে টুনা হতাশ হয়ে পড়ে। এ কি মিনু, তোকে না বললাম সারা রাত বেশি বেশি করে খাবার খাবি, আর আজ আমাকে অনেক বেশি বেশি দুধ দিবি? দেখো না টুনি, আজ আমাদের মিনু অনেক অল্প দুধ দিয়েছে। আমি এবার ঈগল মহারাজের প্রজা টিয়াকে কিভাবে দুধ দেব? কি হয়েছে টুনা, এত চেঁচামেচি কিসের? তোমার দুধ সংগ্রহ করা হলো? ঠিক তখন সেখানে টিয়া চলে আসে। টুনা ভাই, বাড়িতে আছো? এই কি টিয়া ভাই, তুমি আমাদের বাড়িতে? তুমি তো আমাকে তোমার বাড়িতে আসার মতোই কাজ করেছো, আমি কি তোমার বাড়িতে না আসার পারি বলো? না মানে, আমি আবার কি করলাম টিয়া ভাই? বললেই হলো, তুমি তো আমাকে কথা দিয়েছিলে, সেটার কি হবে? আর আমি বা এখন গিয়ে ঈগল মহারাজকে কি জবাব দেব? আসলে টিয়া ভাই, আজ আমার গাভী বেশি দুধ দেয়নি, সেই জন্য আমি বাজারে যেতে পারিনি। টিয়া ভাই, আমাকে আপনি ঈগল মহারাজের কাছে নিয়ে চলুন। আমি একবার মহারাজকে বুঝিয়ে বলি, যেন তিনি আমাকে একটা দিন সময় দেয়। আমার কোনো দোষ নেই মালিক। কাল রাতে পাজি শিয়াল এসে আমার ভার থেকে সব দুধ চুরি করে খেয়ে গিয়েছে, সেই জন্য আমি আজ তেমন দুধ দিতে পারিনি মালিক। কি, শিয়ালের এত বড় সাহস আমার বাড়িতে এসে আমার গাভীর থেকে দুধ চুরি করে নিয়ে যায়? আমি এখনই মহারাজকে বিচার দেব। তারপর টুনি, টুনা ও টিয়া ঈগল মহারাজের কাছে যায় আর সবটা খুলে বলে। এখনই শিয়ালকে আমার দরবারে ডেকে পাঠাও। আজ ওই শিয়ালের একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। ওদিকে পাজি শিয়াল টুনার বাড়ির আশেপাশে ঘুরছিল, সুযোগ বুঝে মিনুর ভার থেকে দুধ চুরি করে খাবে বলে। ঠিক তখন সেখানে টিয়া আসে আর শিয়ালকে বলে, পাজি শিয়াল কি করো এখানে দাঁড়িয়ে? ঈগল মহারাজ ডাকে তোমায়, জলদি আসো রাজ দরবারে। টিয়া ভাই কেন ডাকে রাজা মশাই? করিনি তো আমি কোনো পাখির ছানা চুরি, কেন যাব রাজার বাড়ি? রাজা মশাই অসুস্থ, তাই সবাই আমরা নতুন রাজা চাই। তুমি শক্তিশালী ও বুদ্ধিমতী, তাই তো তোমার হাতে তুলে দিবে মহারাজ তারপর তরবারি। কি, তুমি সত্যি বলছো? আমি এখনই যাচ্ছি। বলেই পাজি শিয়াল গান গাইতে গাইতে ও নাচতে নাচতে ঈগল মহারাজের বাড়িতে যায়।
যেতে যেতে পথে দিনে রাতে টুনির ছাটি আর ছানা খাবো একসাথে। যেতে যেতে পথে দিনে রাতে গাভীর দুধ খেতে কি মজা হবে রে। একবার শুধু আমায় বনের রাজা হতে দে রে 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 রে। তারপর যেই না পাজি শিয়াল ঈগল মহারাজের কাছে যায়, তেমনি বনের সকল পাখি তাদের লম্বা লম্বা ঠোঁট দিয়ে পাজি শিয়ালকে ঠোকরাতে থাকে। ওরে বাবারে বাবারে বাবারে, আমাকে ছেড়ে দাও রে। ওরে বাবারে, আমাকে ঠোকর দিও না রে। ওরে বাবারে, আমি কি অপরাধ করেছি রে? ওরে বাবারে, আমাকে শাস্তি কিসের দিচ্ছ রে? আমার গাভীর দুধ চুরি করে খাবার শাস্তি তোকে দিচ্ছে। বল বল, আর কখনো আমার গাভীর দুধ চুরি করবি? আমি আর কখনো তোমার গাভীর দুধ চুরি করে খাবো কিনা সেটা পরে জানাবো। এখন তো আমাকে ছেড়ে দাও। তোমরা দয়া করে আমাকে একটু পালানোর সুযোগ করে দাও। ইস, মরে গেলাম রে, মরে গেলাম। আমাকে ছেড়ে দাও। তোর মতো চোরের এ বনে কোনো জায়গা নেই, তোকে মেরে নদীতে ফেলে দেওয়া হবে। আমার জন্মই তো চোর বংশে, আমার কাজই তো সবার বাড়িতে চুরি করে খাওয়া। তবে রে, মারো সবাই বেটাকে। ইস, আর মেরো না। ওদিকে তাকাও সবাই, ওই দেখো দেখো, আগুন আগুন আগুন, দেখো ঈগল মহারাজের বাড়িতে আগুন লেগেছে। শিয়ালের মুখে আগুনের কথা শুনে সবাই যেই না ওদিকে তাকায়, তেমনি সেই সুযোগ কাজে লাগিয়ে পাজি শিয়াল সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর সেখানেই শেষ হয় আজকের গল্প।